উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছোটদের গল্প সংকলন। দুঃখিনী। তার নাম কি তাতে আমার কাজ নাই। বেচারি বড়ই দুঃখিনী। বাড়ি নাই, ঘর নাই, কি খাবে তার ঠিক নাই। দয়া করে যদি খানকতক তরকারির খোসা দাও, তাই খেয়ে সে যার পর নাই খুশি হবে। এর আগে সে আর একজনদের বাড়ি থাকত। তাঁরা চলে গেলে নিতান্ত জড়সড় হয়ে আমাদের দরজায় দাঁড়ালো। মাথা হেঁট করে শুধু লেজ নাড়ছে আর একবার ভয়ে ভয়ে মুখের পানে তাকাচ্ছে। জানি না রাখবে কি তাড়িয়ে দেবে। শরীরটি রোগা, মুখখানি মলিন, কিন্তু চোখ দুটি দিয়ে যেন বুদ্ধি ফুটে বেরোচ্ছে। ঘরের ভিতর বসে খাচ্ছি আর সেই উঠান থেকে সে ভুরু কুচকিয়ে, ঘাড় বাঁকিয়ে, কান খাড়া করে তার খবর নিচ্ছে। আমার হাত পাত থেকে মুখে যাওয়া আসা করছে, ওর মুখখানিও তার সঙ্গে সঙ্গে উঠছে নামছে। ওর নাকি মা আছে, সে তার খবর নেয় না। বোন আছে, সে কামড়িয়ে তাকে খোঁড়া করে দিয়েছে। তাই তাকে দাঁড় করিয়ে ছবি আঁকা ভালো মনে হলো না। খোঁড়া পা দেখিয়ে বেচারিকে লজ্জা দিয়ে কি ফল। আমাদের এখানে এসে দুঃখিনীর 3টি ছানা হলো, 2টি খোকা, 1টি খুকি। আমরা ভাবলাম যা হোক, তবু এদের নিয়ে ওর একটু সুখে দিন যাবে। সে কি আর ওর ভাগ্যে আছে? আমাদের হঠাৎ একটু কাজ পড়ল, আমরা চলে গেলাম। ভাবলাম চাকর রইল, সে দুঃখিনী আর তার ছানাগুলোকে দেখবে। আমাদের ও বাড়িতে ঢের ভাত ফেলা যায়, দুঃখিনীর খাবার কষ্ট হবে না। কিন্তু ও বাড়িতে গিয়ে আর দুঃখিনীর খাওয়া হলো না। ছানাগুলোকে খানিকের তরেও ফেলে যেতে মার প্রাণ চাইল না। কাজেই মাসখানেক প্রায় উপোস করেই তার দিন কাটাতে হলো। আমরা এসে দেখি বেচারার হাড়গুলো আর চামড়াখানি ছাড়া আর কিছুই নাই। চলতে গেলে টলতে থাকে, প্রাণটি কেবল কোনো মতে দেহে টিকে আছে। ছানাগুলো আবার ততদিনে এমন ডানপিটে হয়ে উঠেছে, দুধ খেতে গিয়ে মাকে কামড়িয়ে কামড়িয়ে ঘা করে দিয়েছে। সেই ঘায়ের যন্ত্রণায় এখন ওরা খেতে গেলেই সে খেকিয়ে ওঠে। একদিন দেখি দুঃখিনী শুয়ে আছে, ছানাগুলো তার কাছে দুধ খেতে গিয়েছে। ভাবলাম এবারে দুঃখিনী তাদের ঠ্যাঙাবে, কিন্তু দুঃখিনী তা না করে উঠে ধেই ধেই করে নাচতে লাগলো। ছানাগুলো ভাবলো বাহ কি মজা, তারাও তার সঙ্গে সঙ্গে ধেই ধেই করে নাচতে লাগলো। দুঃখিনী নাচতে নাচতে একটু একটু করে খিড়কির দরজার কাছে যাচ্ছে, ছানাগুলোও নাচতে নাচতে তার সঙ্গে চলেছে। দুঃখিনী তড়াক করে দরজার চৌকাঠ ডিঙিয়ে গেল। ছানাগুলো দেখলো এবারে একটু মুশকিল, কিন্তু তারা ছাড়বার পাত্র নয়। 2-1 আছাড় পাছাড় খেয়ে তারাও শেষে চৌকাঠ ডিঙিয়ে পাঁচিলের বাইরে গিয়ে উপস্থিত হলো। তখন দুঃখিনী 2 লাফে পাঁচিলের ভিতরে এসে আবার তার সেই জায়গাটিতে শুয়ে রইল। ছানাগুলো তখন বুঝলো যে মা বড্ড ফাঁকি দিয়েছে। ভারী চঞ্চল এই ছানাগুলো, আর দিনরাত ঝগড়াটা যে করে। যখন দেখবে তারা ঝগড়া করছে না, তখন নিশ্চয়ই বুঝতে হবে যে হয় তাদের ঘুম পেয়েছে, না হয় বড্ড শীত লেগেছে। ঝগড়া যেন তাদের খেলারই সামিল। অত্যন্ত গোড়াতে খেলা নিয়েই আরম্ভ হয়। খেলা নানা রকমের, তার মধ্যে একটা কিছু কামড়িয়ে ছিঁড়তে পেলে সেই হচ্ছে সকলের চেয়ে সরেস খেলা। এই খেলাটি ছেলে কুকুর, বুড়ো কুকুর সকলেই ভারী পছন্দ করে। আমাদের ও বাড়িতে কেলো হচ্ছে ছেলেদের ভারী আদরের কুকুর। তার বিছানা আছে, চামড়ার কলার আছে, সুন্দর শিকলি আছে। সেই শিকলিতে যখন সে বাঁধা থাকে তখন ভীষণ চেঁচায়, আর যখন খোলা থাকে তখন ছেলেদের সঙ্গে খুব খেলা করে। একদিন ছেলেরা সব কোথায় গিয়েছে, কেলোর সাথী নাই। সে ভাবলো তাই তো, এখন কি করি। সে দেখলো খাটের উপর কতগুলো কাপড় রয়েছে, কাজেই সে তাই নিয়ে খেলা করতে লাগলো। ছেলেরা ফিরে এসে দেখলো কেলো তাদের শখের কাপড় সব ফালি ফালি করে রেখেছে। তখন কেলোকে ঠেঙিয়ে তারা সে কাপড়ের দাম আদায় করে নিল।
আরেক রকম খেলা হচ্ছে একটা কিছু বেয়ে ওঠা। তুমি তাদের সামনে দাঁড়ালেই তারা ল্যাজ নেড়ে লাফাতে লাফাতে এসে তোমার পা বেয়ে উঠতে চেষ্টা করবে, না পারলে অন্তত তোমার চটিখানা কামড়িয়ে দেখবে। আর তোমার পায়ে যদি মোজা থাকে তবে তো সোনায় সোহাগা। তোমাকে যদি গাছে উঠতে দেখে তবে তারা ভাববে আমরাও পারি। সে বিদ্যা অবশ্যই তাদের জানা নেই, কিন্তু তারা চেষ্টা করে খুবই, আর চেষ্টা করে সিঁড়ি বেয়ে উঠতে। তখন তড়াক তড়াক করে উঠে যায়, কিন্তু যখন তা পারত না তখন ওই কাজটাই তারা প্রাণপণ করত। ওঠার চেয়ে তখন চিৎপাত হয়ে পড়াই হতো বেশি। তখন গা ঝেড়ে উঠে কাউকে সামনে পেলে তার উপর ভারী চড়ত। ওইটুকু ছোট জানোয়ারের পক্ষে তাদের তেজ আছে খুবই বলতে হবে। দরকার হলে তোমাকেও তারা খেউ খেউ করে শাসাতে রাজি আছে। আগে কাক দেখলেই তাড়াতো, এখন কাক দেখে দেখে অভ্যাস হয়ে গেছে, এখন আর কিছু বলে না। তবে কাকেরা এখন তাদের খুব খাতির করে আর কাছে গেলে সরে দাঁড়ায়। আগে এক বেটা মোরগ আমাদের বাড়ি এসে ভারী বড়াই করত, এখন তাকে দেখতে পেলে ছানাগুলি এমনই তাড়া করে যে সে বেটা কক কক করে কোনখান দিয়ে পালাবে তার ঠিক পায় না। হায় দুঃখিনী, এখন আর তোমার সবকটি ছানা নাই। তার খুকিটি একদিন ফটকের বাইরে তামাশা দেখতে গেল, অমনি কোথাকার একটা কালো ভূতের মতো মিনসে এসে তাকে ধরে নিয়ে ছুট দিলে। তারপর থেকে আর দুঃখিনী তার বাকি ছানা দুটিকে বেশি বকে না। বিড়ালের জাত। আমাদের ঘরের বিড়ালগুলি দেখিতে ছোট বটে, কিন্তু পদে খুব বড়। শুনিয়াছি বাঘ নাকি বিড়ালের বোনপো হয়। সিংহ তাহার কে হয় তাহা সঠিক বলিতে পারি না, তবে পণ্ডিতেরা বলেন যে সেও নাকি বিড়ালের জাত ভাই। সিংহ পশুর রাজা, একথা অনেকবার পুস্তকে পড়িয়াছি। কে তাহাকে রাজা করিল, কি দেখিয়া করিল, কোন বিশেষ গুণে, নাকি খালি দাড়ি গোঁফের জোরে, এ সকল কথার পরিষ্কার উত্তর এখন খুঁজিয়া পাওয়া কঠিন হইবে। তবে এইমাত্র বলিতে পারি যে সকল দেশেই তাহাকে পশুর রাজা বলে। দেখিতে খুব জমকালো তাহাতে সন্দেহ নাই। মুখ ভার করিয়া দাঁড়াইলে নেহাত কেউ কেটা বলিয়া উড়াইয়া দিতে ভরসা হয় না, কিন্তু গায়ের জোরে সে বাঘের চাইতে বড় কিনা তাহা সন্দেহের বিষয়। বাঘে সিংহে লড়াই বড় দেখা যায় না, সুতরাং কে বেশি বলবান তাহা বলা কঠিন। দুবার মাত্র এইরূপ লড়াই দেখা গিয়াছে, দুবারই কিন্তু পোষা বাঘ আর পোষা সিংহে। একবার বিলাতে এইরূপ লড়াই হয়, তাহাতে সিংহটা জিতে, আর একবার কলিকাতায় এইরূপ হয়, তাহাতে বাঘটা জিতে। সুতরাং জয় পরাজয় কাহারও হয় নাই বলিতে হয়। শুনিয়াছি সিংহের মেজাজটা নাকি খুব রাজার মতন, কিন্তু ইহার অর্থ কি বুঝিব জানি না। অনেকগুলি রাজার কথা শুনিলে তাহাদিগকে খুব ছোট লোক বলিয়া মনে হয়। তাহা ছাড়া সিংহের বিরুদ্ধে আজকাল এ বিষয়ে ঢের কথা শুনিতে পাওয়া যায়। তাহার সকল কথা সত্য হইলে লজ্জার বিষয় বলিতে হইবে। সাহসের কথা যদি বলো, তবে সিংহ এ বিষয়েও খুব প্রশংসার পাত্র নহে। শিকারীর সামনে পড়িলে অন্য 10টা জানোয়ারের ন্যায় সেও চম্পট দিতে কুণ্ঠিত হয় না। অনেক বড় বড় শিকারীর মুখে শোনা গিয়াছে যে সিংহের ব্যবহার মোটের উপরে অনেকটা কাপুরুষেরই মতন। বিদঘুটে ভেংচি দেখিয়া আর বিকট চিৎকার শুনিয়া সিংহকে ভয় পাইতে দেখা গিয়াছে। তবে একথা শুনিয়াছি যে একবার খেপিয়া দাঁড়াইলে সিংহ কিছুতেই ভয় পায় না। পক্ষান্তরে বাঘেরও মহত্বের কথা শোনা গিয়াছে। একবার একটা বাঘ শিকারীর তাড়া খাইয়া পলাইতেছিল।
এমন সময় একটি ছোট ছেলে গাছের উপর হইতে আঙুল দিয়া দেখাইয়া বলিল যে, ওই বাঘ। ছেলেটি যে গাছের ডালে বসিয়াছিল তাহা বেশি উঁচুতে ছিল না। বাঘ এক লাফে সেখানে উঠিয়া একেবারে সেই ছেলের মাথাটা কামড়াইয়া ধরিল, কিন্তু এমনই আলগোছে ধরিল যে দাঁত বসিল না। অর্থাৎ যেমন করিয়া তাহারা বাচ্চা এক স্থান হইতে অন্য স্থানে লইয়া যায় সেই রূপ করিয়া ধরিল। এই রূপে তাহাকে গাছ হইতে নামাইয়া রাখিয়া বাঘ চলিয়া গেল। ছেলেটি ভয়ে অজ্ঞান হইয়া গিয়াছিল, কিন্তু তাহার একটুও লাগে নাই। জ্ঞান হইলে সে খালি বলিয়াছিল, কি গন্ধ। এই গল্পটা শুনিলে কি এরূপ মনে হয় না যে অত ছোট ছেলেকে কঠিন আঘাত দিতে বাঘের ইচ্ছা হয় নাই? যাহা হোক, বিড়াল জাতীয়দের মধ্যে বাঘ আর সিংহ এই দুজনেই শ্রেষ্ঠ। এই দুজনের যিনি রাজা হন তাহাতে ফলের বড় ইতর বিশেষ দেখি না। আজকাল আমাদের দেশে সিংহ বড় একটা দেখিতে পাওয়া যায় না। প্রাচীন কবিদের বর্ণনা দেখিলে বোধ হয় যেন আগে ভারতবর্ষের অনেক স্থানেই সিংহ ছিল, কিন্তু এক গুজরাট ভিন্ন অন্যান্য স্থান হইতে সিংহ অনেক দিন হইতেই লোপ পাইয়াছে। গুজরাটেও যে আর খুব বেশি দিন সিংহ পাওয়া যাইবে তাহা বোধ হয় না। সিংহের আদত জায়গা এখন আফ্রিকা। সেখানকার বারবেরি দেশীয় সিংহই সকলের প্রধান। তাহার চেহারা যেমন দেখিতে জমকালো, গায়ে বলও তেমনি প্রচণ্ড। আমেরিকায় সিংহ বলিয়া একটা জন্তু আছে। সে বাস্তবিক সিংহ নহে, রংটা অনেকটা সিংহের মতন বটে, কিন্তু আকৃতি সিংহের চাইতে অনেক ছোট, আর তাহার কিশোর নাই। এই জন্তুর আসল নাম পুমা। পুমা খুব সাহসী আর বড় প্রতিহিংসা প্রিয়। আমেরিকার সিংহ যেমন সিংহ নয়, তেমনি আমেরিকার বাঘও ঠিক বাঘ নহে। এই জন্তুর নাম জাগুয়ার। ইহার পরাক্রম খুব বেশি, তাই সেখানকার লোকেরা অনেক সময় ইহাকে টাইগার বলে। যাহার গায়ে লম্বা লম্বা ডোরা সেই বাঘই টাইগার। জাগুয়ারের গায়ে চক্র থাকে। এতক্ষণ বাঘের কথা বলিয়া দুই একটা বাঘের গল্প না বলিয়া শেষ করা ভালো দেখায় না। দুই বন্ধুর বড় মাছ ধরিবার শখ। কোথায় একটা খালের ধারে মাছ ধরিবার ভারী সুবিধা, তাই দুজনায় পরামর্শ করিল যে পরদিন ভোরে সেখানে মাছ ধরিতে যাইবে। ভোরবেলা একজন খালের ধারে গিয়া দেখিল যে সেখানে আর একজন ইতিপূর্বেই আসিয়াছে। এই ব্যক্তি অবশ্য তাহার বন্ধুই হইবে, এইরূপ মনে করিয়া সে তাহার কানের কাছে গিয়া জিজ্ঞাসা করিল, কটা ধরলে? তখনও ভালো করিয়া ফর্সা হয় নাই, আর লোকটির দৃষ্টিশক্তিও বোধহয় একটু ক্ষীণ ছিল। সুতরাং সে বুঝিতে পারে নাই যে ওটা তাহার বন্ধু নয়, বাঘ বসিয়া আছে। বাঘও মাছ খাইতে নিতান্তই ব্যস্ত ছিল, সুতরাং পিছন হইতে কে আসিতেছে তাহার খবর রাখে নাই, আর তাহার ওরূপ কানের কাছে গিয়া বোধহয় ইতিপূর্বে কেহ কোনো কথা বলে নাই। সুতরাং সে ভারী চমকাইয়া গেল, আর থতমত খাইয়া যাওয়াতে সেই লোকটিকে দুই একটা আঁচড় দিয়াই ছুটিয়া পলাইল। তদবধি ওই ব্যক্তিকে দেখিতে পাইলেই পাড়ার ছেলেরা পিছন হইতে আসিয়া জিজ্ঞাসা করিত, কটা ধরিলে? একদল শিকারী শুয়োর মারিবার জন্য একটা বন ঘেরাও করিয়াছে। অন্য লোকেরা খানিক দূরে থাকিয়া তামাশা দেখিবার জন্য অপেক্ষা করিতেছে। এক দুধওয়ালা দুধ বেচিয়া কেড়ে হাতে বাড়ি ফিরিতেছিল। সেও একটা উহা ঢিপির উপরে উঠিয়া বসিয়াছে। বনের ভিতরে শুয়োর ছিল কিনা জানি না, কিন্তু একটা ছোট বাঘ সেখানে ছিল। সে বেচারা বেগতিক দেখিয়া পলাইবার চেষ্টা দেখিতে লাগিল। বনের ভিতর হইতে বাহির হইয়া সে চুপি চুপি ওই ঢিপির নিচ দিয়া চলিয়াছে। এমন সময় দুধওয়ালা তাহাকে দেখিতে পাইল। এত বড় শিকার সামনে দিয়া চলিয়া যাইতে দেখিলে কে চুপ করিয়া থাকিতে পারে, বিশেষত যদি একটা দুধের কেড়ে হাতে থাকে। সুতরাং দুধওয়ালা দুহাতে কেড়ে উঠাইয়া
তাহার দ্বারা বাঘের মাথায় যথাশক্তি এক ঘা লাগাইল। সে জানিত না যে দুধের কেড়ের চাইতেও বাঘের মাথাটা শক্ত হয়। কেড়েটি তো গুড়া হইয়া গেলই, বাঘ বড় হইলে সে যাত্রা প্রাণটিও যাইত। যাহা হোক, একে বাঘ ছোট ছিল, তাহাতে আবার প্রাণের ভয়ে ব্যস্ত থাকায় তাহার যুদ্ধ করিবার অবসর অল্পই ছিল। তথাপি সে দুধওয়ালা মহাশয়কে কয়েক চর দিতে ছাড়ে নাই। তখন তাহারা তাহাকে হাসপাতালে লইয়া চলিল। সেখানে গিয়া তাহার জ্ঞান হইলে পর সে এই বলিয়া আফসোস করিতে লাগিল যে, হায় রে, আমার 4 আনার কেরোটা ছিল। এক কুয়োর ধারে একটা গরু ঘাস খাইতেছে। ঝোপের ভিতরে থাকিয়া বাঘের চেষ্টা যে তাহার ঘাড়ে লাফাইয়া পড়িবে। ঠিক লাফ দিবার সময় গরুটা হঠাৎ টের পাইয়া সরিয়া পড়িল, আর বাঘ মহাশয় বেমালুম কুয়ার ভিতরে ঢুকিয়া গেলেন। বাঘের মতন জন্তু চুপচাপ একটা কুয়ার ভিতরে পড়িয়া থাকিতে রাজি হইবে, এরূপ কিছুতেই আশা করা যায় না। সুতরাং তখন ভারী একটা শোরগোল শুনিয়া দুনিয়ার লোক আসিয়া সেখানে জড়ো হইল। আর এরূপ অবস্থায় শাস্ত্রে যেমন লেখে তদানুযায়ী লগি, বাঁশ ইত্যাদির সদ্ব্যবহার করিল। শীতকালের সন্ধ্যাবেলায় এক ব্যক্তি ঘরের দাওয়ায় বসিয়া আগুন পোহাইতেছিলেন। এমন সময় একটা বাঘ সেখানে আসিয়া উপস্থিত হইল। বাঘটা যখন উঠানের মাঝখানে আসিয়াছে, তখন সেই ব্যক্তি তাহাকে দেখিয়া মনে করিলেন যে ওটা বুঝি বাছুর। সুতরাং তিনি ঐরূপ সন্ধ্যার সময়ও বাছুর বাহিরে রাখার দরুন চাকরকে তিরস্কার করিতে লাগিলেন। বাঘ কিন্তু ততক্ষণে একেবারে পৈঠার উপর আসিয়া উঠিয়াছে। এখন তাহাকে বাঘ বলিয়া চিনিতে পারিয়াছেন, কিন্তু পলাইবার আর সময় নাই। তখন তিনি আর করেন কি, তাড়াতাড়ি হাঁড়ি শুদ্ধ আগুন বাঘের মুখে ঢালিয়া ঘরে ঢুকিয়া দরজা আঁটিলেন। বাঘের জীবনে আর কখনো এরূপ অভ্যর্থনা জুটে নাই। সুতরাং সে আর সেখানে বিলম্ব না করিয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া পলাইল। শেয়ালের গল্প। মানুষের মধ্যে নাপিত যেমন, পাখির মধ্যে কাক যেমন, দেবতাদের মধ্যে নারদ মুনি ঠাকুর যেমন ছিলেন, লোকে বলে জানোয়ারদের মধ্যে শেয়াল তেমন। শেয়াল পণ্ডিত, সেকালে তাহার কত প্রতাপী ছিল। কুমিরের 7 ছেলে শুনিয়াছি, সবগুলোই নাকি শেয়ালের নিকট পড়াইতে দেওয়া হইয়াছিল। শেয়াল পণ্ডিত স্ত্রীর সঙ্গে যুক্তি করিয়া 7 দিনে 7টার সদ্গতি করিয়াছিলেন। তারপর কি হইল সকলেই জানে। কিন্তু পাণ্ডিত্য সম্বন্ধে এখন আর শেয়ালের সেদিন নাই। স্কুলে যত মাস্টারি খালি হয়, একটা শেয়ালকেও তাহাতে দরখাস্ত পাঠাইতে শুনি না। কত শত মোকদ্দমা উপস্থিত হয়, এখন আর তাহার মীমাংসার জন্য শেয়ালের কাছে যাওয়া হয় না। তবুও শেয়ালের যাহা আছে তাহাতে নাম রক্ষার কাজ চলে। শুনিয়াছি শেয়াল কুকুরের জাতি, হইতেও পারে, নহিলে তাহাদের মধ্যে এত শত্রুতা কেন? তাছাড়া অনেক সময় কুকুর ঠিক শেয়ালের মতো ডাকিতে পারে। শেয়ালও মাঝে মাঝে কুকুরের ভাষায় আলাপ করিয়া থাকে। শেয়ালের ডাক সম্বন্ধে অনেকে কথা কহিয়া থাকেন। অনেকে ওই ডাকের অর্থ বেশ বুঝিতে পারেন। আমি বহু অনুসন্ধানে 3 প্রকারের ব্যাখ্যা সংগ্রহ করিয়াছি। 1. প্রথম শেয়ালের পায়ে কাঁটা ফুটিল, সে কাঁদিল, উ আ। দূর হইতে অন্য শেয়াল জিজ্ঞাসা করিল, ক্যা হুয়া। গোলমাল শুনিয়া অন্যরা জিজ্ঞাসা করিতে লাগিল, ক্যা 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 হুয়া। তারপর সকলে মিলিয়া কতক্ষণ আহা আহা করিল। শেষে আহত শেয়ালকে এই বলিয়া সান্ত্বনা করিল যে হুয়া তো হুয়া। 2. প্রথম শেয়াল বলিল, আরে ওয়া হা হা হা। দ্বিতীয় শেয়াল জিজ্ঞাসা করিল, ক্যা হুয়া। উত্তর হইল, মই রাজা হুয়া।
শুনিয়া সকলে মিলিয়া আনন্দ প্রকাশ করিতে লাগিল। আচ্ছা হুয়া, আচ্ছা হুয়া। ৩ শেয়াল অন্য জন্মে তামাকখোর ছিল, অধুনা সে সুখ হইতে বঞ্চিত হইয়া ভয়ানক কষ্ট পাইতেছে। তাই প্রহরে প্রহরে সেই হুঁকো যন্ত্রের কথা তাহার মনে হয়, আর বেচারা ঘন ঘন হুক্কা হুক্কা শব্দ উচ্চারণ পূর্বক মনের অভাব জানায়। প্রতি প্রহরেই শেয়াল ডাকে, তাহাতেই তাহাকে থামঘোষ উপাধি প্রদান করা হইয়াছে। শেয়ালের ডাক শুনিয়া এক রাজার মনে বড়ই কষ্ট হইল। তিনি মন্ত্রীকে জিজ্ঞাসা করিলেন, মন্ত্রী, ওরা কি চায়? মন্ত্রী বলিলেন, বড় খিদে পেয়েছে, কিছু খাবার চায়। অমনি হুকুম হইল, 10,000 টাকার সন্দেশ কিনিয়া ওদের বাড়ি পাঠাইয়া দাও। ধূর্ত মন্ত্রীর 10,000 টাকা লাভ হইল। 1 প্রহর পরে আবার শেয়াল ডাকিল, এবারে কি চায়? বড় শীত, গরম কাপড় চায়। হুকুম হইল, 1,00,000 টাকার বনাত কিনিয়া দাও। 1 প্রহর পরে আবার শিয়াল ডাকিল, এখন কি চায়? বড় মশারি চায়। আরো 1,00,000 টাকা মঞ্জুর। আবার 1 প্রহর পরে শেয়াল ডাকিল, এবারে কি চায়? এবারে কিছু চায় না, মহারাজকে আশীর্বাদ করে। অমনি রাজা মহা সন্তুষ্ট হইয়া কোটি টাকা মূল্যের শাল মন্ত্রীকে দিয়া ফেলিলেন। শিয়ালের একটা দুর্বলতা আছে, এক শিয়াল ডাকিলে আরগুলি চুপ করিয়া থাকিতে পারে না। আমার কোনো বন্ধুর বাড়িতে একটা শিয়াল খাবার খুঁজিতে আসিয়াছিল। স্বাভাবিক ধূর্ততার সাহায্যে কেহ দেখিতে পাইবার পূর্বেই সে একটা ঘরের ভিতর যাইয়া মাচার নিচে আশ্রয় গ্রহণ করিল। সেখানে কতক্ষণ ছিল বলা যায় না, কিন্তু সে সেখানে থাকিতে থাকিতেই জঙ্গলে একটা শিয়াল ডাকিল। অমনি আর কথা নাই, বেচারা দেশ কাল সব ভুলিয়া গিয়া সেই ঘরের ভিতর হইতেই ক্যা হুয়া ক্যা হুয়া প্রশ্ন করিতে আরম্ভ করিল। প্রশ্নের উত্তর আর জঙ্গল হইতে শুনিতে হইল না, বাড়ির লোকেরা আসিয়াই সে বিষয়ে তাহার জ্ঞান পরিষ্কার করিয়া দিল। শেয়ালের ধূর্ততা সম্বন্ধে সকলেই কিছু কিছু জানেন। আমাদের একজন চাকর একবার একটা শেয়ালকে লক্ষ্য করিয়া ইট ছুঁড়িয়াছিল। দৈবাৎ ইটটা শেয়ালের কপালে লাগিল। লাগিবা মাত্রই শিয়াল হিক শব্দ করিয়া মাটিতে পড়িয়া গেল। শিয়াল মরিয়াছে শুনিয়া সকলেরই আনন্দ। তাহাকে টানিয়া উঠানে আনিয়া সকলে বৃত্তাকারে তাহার চারিদিকে দাঁড়াইলেন। অনেক মন্তব্য প্রকাশের পর একজন বলিলেন, আমার সন্দেহ হয় এটা মরেনি। এ বিষয়ে কিঞ্চিত তর্ক বিতর্ক হইল। তারপর একজন বলিলেন, অত কথায় কাজ কি, একটা লাঠি এনে দুঘা মেরে সন্দেহ দূর করে দাও না। এই বলিয়া তিনি লাঠি আনিতে চলিলেন। তিনি চলিয়া যাওয়াতে যে একটুকু ফাঁক হইয়াছিল, শেয়ালটাও সময় বুঝিয়া সেখান দিয়া চম্পট করিল। এক পাদ্রী সাহেব পাড়াগাঁয়ে থাকিতেন। সেখানে শেয়ালের বড় অত্যাচার, তাহার সবগুলি মুরগি খাইয়া ফেলিত। সাহেব উপায়ান্তর না দেখিয়া খুব শক্ত একটা কাঠের ঘর করিলেন। তাহার ভিতরে মুরগি রাখিয়া দরজা বন্ধ করিয়া রাখা হইত। একদিন সাহেবের চাকরানী মুরগি ঘরে যাইয়া দেখে যে একটা শিয়াল ঘরের ভিতরে আসিয়া প্রায় সবগুলি মুরগি মারিয়া ফেলিয়াছে। কেবল কয়েকটি মাত্র প্রাণ ভয়ে উপরে আশ্রয় গ্রহণ করিয়াছে। সেগুলিকেও উদরসাৎ করিবার জন্য চেষ্টায় আছে। চাকরানীকে দেখিয়াই ধূর্ত শেয়াল মৃতপ্রায় হইয়া রহিল। সাহেব আসিয়া শেয়ালকে মৃতপ্রায় দেখিলেন এবং তাহার একটু আহ্লাদের বিষয় এই হইল যে খাইতে খাইতে পেট ফাঁপিয়া শেয়ালটাও মরিয়া গিয়াছে। এখন তাহার প্রেতাত্মার উদ্দেশ্যে ইচ্ছামতো গালি বর্ষণ করিয়া তাহাকে অনেক দূরে মাঠে ফেলিয়া দিয়া আসা হইল। যিনি ফেলিয়া দিতে গিয়াছিলেন তিনি একবার পশ্চাৎ ফিরিয়া দেখেন যে শেয়ালটা দৌড়িয়া পলাইতেছে।